নমস্কার, জয় জনগণ। বলেছিলাম 8টায় লাইভ আসবো সাটাবৃষ্টিতে। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই বিশেষ অনুষ্ঠানটা সাটাবৃষ্টির করতে হচ্ছে বাধ্য হয়েই। তার কারণ লাইভের যে বিষয়, আমি কেন এই ভিডিওটা করছি এটা সম্পর্কে একটা থাম্বনেল দিয়ে আমি আজকে ফেসবুকে পোস্ট করেছি, এবং সেই ক্ষেত্রে আপনাদের খানিকটা হলেও আইডিয়াটা হয়েছে যে কেন আমি এই লাইভটা করছি। বিষয়টা খুব পরিষ্কার, এবং বিষয়টা নিয়ে কথা বলতে গেলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 200 বছর আগে। এই 200 বছর আগে কি হয়েছিল? 200 বছর আগে, 250 বছর আগে আমাদের তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এসেছে। ইতিহাস চর্চাটা খুব গুরুত্বপূর্ণ, তাই একবার স্মরণ করে দিতে চাই আমি ইতিহাসগুলো। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো শাসন করতে। তারা বিভিন্ন জায়গায় তাদের মতো করে বিজনেস ডেভেলপ করতে শুরু করলো। বিভিন্ন চুক্তি, বিভিন্ন ধরনের নেগোসিয়েশন, বিভিন্ন ছল চাতুরি ইত্যাদি এবং ইত্যাদি। ঠিক তারপরে পলাশির যুদ্ধ হলো। পলাশির যুদ্ধ হয়ে বাংলার, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজ দ্য রিয়েল হিরো বিশ্বাসঘাতকতার কারণে যুদ্ধে হেরে যান এবং তাকে হত্যা করা হয়। সেই সময় বাংলার ইতিহাসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। বাংলার ইতিহাস গোটা পৃথিবীতে যে কটা সমৃদ্ধশালী রাজ্য ছিল, ভারতবর্ষে তো বটেই, ভারতীয় উপমহাদেশে তো বটেই, তার মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার এই বাংলা, অবিভক্ত বাংলা টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করত। কেন? তার বিজনেস, তার রপ্তানি, তার শিল্প, তার শিল্পচর্চা। এবং সেই সময় আজকে যে বাংলার এই বেহাল দশা, যে কারণে এই লাইভটা করতে হচ্ছে, দেশের এবং বাংলার উভয়েরই বেহাল দশা, শুধু বাংলাকে দোষ দিয়ে তো লাভ নেই। এই বেহাল দশায় সেই সময় এটা কথিত আছে, যার কিছু ঐতিহাসিক প্রমাণও রয়েছে, প্রামাণ্য সূত্রও রয়েছে, যে যখন সিরাজ হেরে যান অন্যায়ভাবে বিশ্বাসঘাতকতার কারণে, তখন বাংলার মসনদ লুট করা হয়েছিল। সেই কোষাগারে তৎকালীন সময়ে 5,000 কোটি টাকা সম্পত্তি বিষয় আশয় ছিল। সেই 5,000 কোটি টাকার মধ্যেই 2,500 কোটি টাকা নিয়ে মিস্টার ক্লাইভ তিনি ভেঙে পড়েন। বাকি কোটি টাকা যারা যারা সেই সময় বিশ্বাসঘাতকতার এই মহান পরিমণ্ডল রচনা করেছিল, স্ক্রিপ্ট লিখেছিল, অগ্রণী ভূমিকা নিয়েছিল, তাদের মধ্যে ভাগ হয়। তার মধ্যে মির্জাফর আছে, ঘাসেটি বেগম আছে, জগৎ সেঠ আছে, বাকি সব লোকজন এরা সব ছিল। এখন আপনি বলবেন যে আজকের তো বিষয় হচ্ছে বিভেদের রাজনীতি করবেন না সাহেব, এটা হচ্ছে আজকের ট্যাগলাইন, টাইটেল। তো আমি কেন এই কথাটা বলছি? পরবর্তী সময় যখন ইংরেজ শাসন, ব্রিটিশ শাসন পুরোদস্তুর ভারতবর্ষে চেপে ধরেছে, সেই সময় তারা একটা অদ্ভুত কনস্পিরেসি তৈরি করে, এবং এই কনস্পিরেসিটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভেদের রাজনীতি। তো সেই বিভেদের রাজনীতির ফলে কি ঘটল?
হিন্দু এবং মুসলমান এই যে ঐক্য, সেই ঐক্যটাকে সিপাহী বিদ্রোহের সময় ভেঙে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই তৎকালীন হিন্দু সমাজ এবং তৎকালীন মুসলিম সমাজ, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন তৈরি হলো। সময় এগোতে থাকলো তত এদিকে হিন্দু মহাসভা আর ওদিকে মুসলিম লীগ পার্টিগুলো ফর্ম করছে, সংগঠনগুলো ফর্ম করছে, এবং এটা শোনা যায় এবং ইতিহাস চর্চার মধ্যে রয়েছে যে বেশ হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের সাথে তৎকালীন যারা ব্রিটিশ রুলার, যারা ভাইস চ্যান্সেলর, যারা গভর্নর, তাদের সঙ্গে বেশ কিন্তু মাখো সম্পর্ক। এবং এই কথাটা আমি বলছি না, আমাদের বাংলার রোল মডেল, আমাদের আইকন সুভাষচন্দ্র বলছেন। কিন্তু মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র, জওহরলাল নেহরু, খান আব্দুল গফর খান, মুজফ্ফর আহমেদ, এরকম প্রচুর মানুষ, তাদের সম্মিলিত চেষ্টায় কিন্তু একটা ঐক্য সাধনের চেষ্টা বারবার হয়েছে। তাই ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোতেও যেখানে হিন্দু এবং মুসলমানের যে বিভেদ, যে বর্ডার লাইন, যে হেট্রেট, যে জিঘাংসা, যে প্রতিহিংসা, সেটা কিন্তু বাংলায় সেই অর্থে কাজ করেনি। কেন কাজ করেনি? তার কারণ আমাদের কাছে রবীন্দ্রনাথ ছিলেন, আমাদের কাছে নজরুল ছিলেন, এবং আমরা বাঙালিরা যে অবস্থার মধ্যে থাকি এবং যে অবস্থার মধ্যে বাস করি, এবং আমাদের যে কালচারাল হেরিটেজ, এই কালচারাল হেরিটেজে সেই অর্থে যদি বলি, আমরা নোয়াখালী হয়েছে, দাঙ্গা যে হয়নি একদম তা নয়, পূর্ববঙ্গ, কারণ আমরা জানি ব্যথার দাগ কতটা, পাঞ্জাব জানে এবং বাংলা জানে যে দেশভাগের ব্যথার দাগ কতটা, সব খুইয়েছি। যেখানে যেখানে যারা যারা সংখ্যা গুরু, তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, এখানেও সংখ্যাগুরু যারা, তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে। ফলত সে বিভৎস লাহোর ট্রেন যাত্রা ছবি যদি দেখা যায়, সেখানে আমরা দেখতে পাব। এবং সবথেকে দুঃখজনক যে বিষয়টা, মান্টো, সাদাত হাসান মান্টো, এই নিয়ে ইসমত চুগতাই, আমি জানি না যারা, যে মানুষগুলো আজকে বাংলার রাজনীতিতে, যে কোনো দলের, অথবা যারা ক্ষমতায় আছেন বাংলার রাজনীতিতে, প্রধান বিরোধী ক্ষমতায় আছেন, অথবা সরকারে যারা, মানুষের নির্বাচিত সরকারে জনগণের স্বার্থ সাধনের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন, তারা হয়তো এই নাম জানেন কি না আমি জানি না, মার্জনা করবেন যদি জেনে থাকেন, খুবই ভালো কথা। সাদাত হাসান মান্টো, ইসমত চুগতাই, তাদের একাধিক লেখা যদি আমরা পড়ি, একাধিক গল্প যদি আমরা পড়ি, তাহলে সেই যন্ত্রণার দগদগে ইতিহাস আমাদের বুকের মাঝে আজও বাজে। এমনকি আমাদের যারা বাপ ঠাকুরদারা আছেন, যারা এখনো কিছুজন বেঁচে আছেন, যারা সেই দেশভাগের ঘটনা সাক্ষী থেকেছেন, তাদেরকে একবার জিজ্ঞেস করলে বোঝা যায় যে এই যে বাইনারি হিন্দু এবং মুসলমান, এবং এই যে বিভেদের রাজনীতি, এই প্রাচীন রাজনীতি কতটা ভয়ঙ্কর। আমাদের দুর্ভাগ্য যে 2024 সালে দাঁড়িয়ে আজকে ধ্রুব রাঠিকে, আকাশকে, রবিশ কুমারকে, কুণালকে ভারতবর্ষব্যাপী
যে বাইনারি তৈরির যে রাজনীতি, সেটা নিয়ে কথা বলতে হচ্ছে। আর আমাদের আরও বেশি দুর্ভাগ্য যে বাংলার এই বাইনারি রাজনীতি নিয়ে যে কোনোদিন কথা বলতে হবে, সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কেন ভাবিনি স্বপ্নে? তার কারণটা খুব স্পষ্ট। তার কারণ আমি বা আমরা যখন 90 দশকের কথা বলছি, যখন আমরা আমাদের কিশোরকাল, সেই 90 দশকের সময় আমরা যখন স্কুলে পড়ছি, আমরা বুঝতামও না যে কে মুসলমান, কে হিন্দু, কে শিখ। পাগড়ি দেখলে বোঝা যেত যে একটা অন্য ব্যাপার, কিন্তু খ্রিশ্চিয়ান, জৈন, এদের আমরা খুব একটা ফারাক বুঝতাম না। আমাদের একটাই পরিচয় ছিল, আমরা সবাই স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী। এবং এইটা পুষ্ট করেছে বাংলার যে জাতিসত্তা আছে, বাংলার যে কালচারাল হেরিটেজ আছে, এবং যে ভদ্রলোক জাতীয় সঙ্গীত রচনা করেছেন বাংলাদেশ এবং ভারতবর্ষ দুটোরই, সেই ভদ্রলোকের কারণে। কারণ রাখি বন্ধন উৎসব আপনারা জানেন সেটা। এবং কি অদ্ভুত বিষয়, ইতিহাস ঘাটলে আরেকটা জিনিস দেখা যায় যে এখানেই কিন্তু ফজলুল হকের সাথে সুভাষচন্দ্রের তৎকালীন, তিনি কংগ্রেসে ছিলেন, নেতৃত্বে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়। অন্তত ভোটে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। তার মানে বাংলায় বারবার যে ঐক্যর, সম্প্রীতির বার্তা বাংলা বারবার দিয়েছে, বাংলা বারবার মানুষকে পুজো করেছে। সে রামমোহন রায় হন, বিদ্যাসাগর হন, মাস্টারদা হন, রবীন্দ্রনাথ, নজরুল, বেগম রোকেয়া, নাম তো বলে শেষ করা যাবে না, প্রীতিলতা ওয়াদ্দেদার। কিন্তু লজ্জা হয় তখন যখন টিভির পর্দায়, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের যিনি মেয়র কলকাতার, যে চেয়ারে একদা সুভাষচন্দ্র বসেছিলেন, সেই পোস্ট হোল্ড করে তিনি কিছু কথা উচ্চারণ করেন। গত পরশুদিনই আমার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিওটি এসে পৌঁছেছিল, কিন্তু সেই সময় আমি ততটা রিয়্যাক্ট করিনি। তার কারণে আমি বুঝতে চাইছিলাম যে পেছনের পলিটিক্সটা কি, এর পেছনে আদৌ কোনো এজেন্ডা আছে কিনা, মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে, এটা আমি আগে দেখতে চেয়েছিলাম। গতকালকে আমার দু একজন সাংবাদিক বন্ধুরা, তাদের সঙ্গে কথা হয়, কিছু মিডিয়া সেটা কভার করে। তো মাননীয় রাজ্যের মন্ত্রী, আমার কথায় সেবক, নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র মাননীয় ফিরহাদ হাকিম সাহেব, আপনি একটি মুসলিম কমিউনিটির কোনো একটি সভায় উপস্থিত হয়েছিলেন এবং সেখানে বেশ কিছু কথা উচ্চারণ করেছেন। আমার কথা হচ্ছে যে দেখুন, এটা বুঝতে হবে, একজন সাধারণ মানুষ আর যিনি জনগণের রায়ে নির্বাচিত কোনো পোস্ট হোল্ড করছেন, এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, রাজ্যের কেন্দ্রের মন্ত্রী হতে পারেন, এলাকার কাউন্সিলর হতে পারেন, পঞ্চায়েত প্রধান হতে পারেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারেন। যখনই আপনি সাংবিধানিক একটি চেয়ার হোল্ড করছেন, পদ হোল্ড করছেন, তখন আপনি যা তা বা যেমন মন খুশি অথবা করতে কাউকে তুষ্ট সন্তুষ্ট আপনি বক্তব্য রাখতে পারেন। এবারের নির্বাচন, লোকসভা জেনারেল ইলেকশনের কথা বলছি, লোকসভা নির্বাচন আমরা দেখলাম, এবং এই নির্বাচনে দেখতে পেলাম
যে ভারতবর্ষের প্রধান সেবক তিনি নির্দিষ্ট একটি কমিউনিটিকে টার্গেট করে একটার পর একটা হেড স্পিচ দিয়ে গেলেন। স্বরাষ্ট্র সেবক একই ঘটনা ঘটালেন। কোনো এক অভিনেত্রী, তিনি কৃষক আন্দোলনের, যে মা বোনেরা কৃষক আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে 100 টাকা নিয়ে কৃষক আন্দোলন করা সন্ত্রাসবাদী বললেন। এছাড়াও বিজেপির একাধিক নেতৃত্বরা হিন্দু খতরে মে হ্যাঁ, জাগো হিন্দু জাগো, এই বুঝি গেল সব, মুসলমান খুব খারাপ, একাধিক বিভিন্ন ধরনের কথা বললেন। এবং এই প্রথম বাংলা দেশের জেনারেল ইলেকশনে কমপ্লিট বাইনারির একটা রেজাল্ট দেখতে পেল। স্বাভাবিকভাবেই যারা তথাকথিত সেকুলার বলে নিজেদেরকে যে রাজনৈতিক দলগুলো মনে করে, তাদের ভোট বাক্সে টান পড়ল। অজিত চৌধুরীকে হারতে হলো মুর্শিদাবাদে, বহরমপুর কেন্দ্রে। খুব স্পষ্টভাবে বোঝা গেল প্রায় 2 লাখ বেশি ভোট এবার পেলেন বিজেপির ক্যান্ডিডেট। মুর্শিদাবাদ কেন্দ্রেও প্রায় 1 লাখ মতো ভোট বেশি পেলেন, 1.1 লাখ মতো ভোট বেশি পেলেন মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট। সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে সুপ্রতিষ্ঠিত বাইনারি, সেটার ফল পশ্চিমবঙ্গের নির্বাচন। এখন রাজ্যের বাংলা বাঁচাও বলে যে আওয়াজ উঠছে পশ্চিমবঙ্গে, বাংলা ভাষা বাঁচাও, বাংলা বাঁচাও, সেই পক্ষ থেকে যখন প্রায় নিজেদের একটা সেকুলার রাজনৈতিক দল বলে ঘোষণা করে সেখানকার কোনো সাংবিধানিক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি, রাজ্যের মন্ত্রী, মেয়র, যখন কথাগুলো উচ্চারণ করেন, কি কথা আমি সেটা আপনারা জানেন প্রায় অনেকেই, যে মাননীয় ফিরহাদ হাকিম সাহেব কি বলেছেন। এবার ঘটনাটা হচ্ছে, ঠিক তার আগে আমরা লক্ষ্য করেছি যে হুমায়ুন কবির, ভরতপুরের এমএলএ, তিনি কি বলেছেন। ঠিক নির্বাচনের প্রাক্কালে ভোট সুইংয়ের যে রাজনীতি, তার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নির্বাচন কমিশন নিল না, তার দল নিল না, রাজ্যের সরকার নিল না। আসলে দেখুন হাকিম বাবু, আপনার এই মন্তব্যে, আপনার এই বক্তব্যে যেটা ঘটছে সেটা হচ্ছে হিন্দু কমিউনিটির আরো বেশি হেট্রেট তৈরি হচ্ছে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে। মুসলিম কমিউনিটির একটুখানি, এবং এই কথাটা মুসলিম কমিউনিটিকেও বুঝতে হবে এবং হিন্দু কমিউনিটিকেও বুঝতে হবে। আমি হাত জোর করে বলছি, বিভেদের রাজনীতি করবেন না। আমাদের বুকে দগদগে ঘা আছে, আমাদের ইতিহাস যন্ত্রণার ইতিহাস, বাংলার ইতিহাস যন্ত্রণার ইতিহাস, দেশভাগের ইতিহাস। আমরা সাক্ষী থেকেছি, আমাদের বুকের ওপর দিয়ে দেশভাগ হয়েছে। ঋত্বিক ঘটক সে ব্যথার কথা তার চলচ্চিত্রে একাধিকবার তুলে ধরেছেন, একাধিক সাহিত্যিক লিখেছেন, একাধিক কবি কবিতা রচনা করেছেন, একাধিক গান কম্পোজ হয়েছে, একাধিক নাটক হয়েছে। আবার বিভেদের রাজনীতি। কেন করছেন? বরং বাজারে 35 টাকা দাম
আলুর, ডিমের দাম 7 টাকা, সেই মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন আকাশ ছোঁয়া হচ্ছে, যখন রাজ্যে বেকার সমস্যা বাড়ছে, সেগুলো নিয়ে কথা বলুন, সেগুলো নিয়ে কাজ করুন। আপনি তো নির্বাচিত জনপ্রতিনিধি, আপনি যদি দায়িত্ব না নেবেন তাহলে দায়িত্ব নেবেটাকে? পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে নির্বাচিত করেছে কারণ আপনি সেই কাজ সম্পাদনা করবেন, নাকি আবার বিভেদের রাজনীতি করবেন এবং সেই বিভেদের রাজনীতি মধ্যে বাম এবং কংগ্রেসের যে প্রচুর দিনের বক্তব্য, অভিযোগ, আরএসএস এবং টিএমসির যোগাযোগের যে তত্ত্ব তারা খাড়া করেন, সেটা কি আবার প্রমাণ হয়ে যাচ্ছে না? সন্দেহ তৈরি হচ্ছে না? হচ্ছে তো সন্দেহ তৈরি, প্রশ্ন তো উঠছে মনে, আবার ট্র্যাপ। দেখুন, দেশভাগের 75 বছর হয়ে গেছে, ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেছে, আর ভাগ করবেন না। ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে আমাদের প্রতিদিনের বেঁচে থাকা, আমাদের প্রতিদিনের বিশ্বাস, প্রতিদিনের ভালোবাসা ভাগ করবেন না। আমরা ক্লান্ত। যখন প্রতিদিন আমাদের জাতিসত্তা আমরা হারাচ্ছি, আমরা কালচারাল হেরিটেজ হারাচ্ছি, যখন বাংলা ভাষা বিপন্ন হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে এই কথাগুলো সামাজিক অবক্ষয় রচনা করে, ক্ষত তৈরি করে। সেই ক্ষতে হিন্দু এবং মুসলমান উভয় কমিউনিটি, জনজাতির মানুষ, যারা নুন আনতে পান্তা ফুরোয় যাদের, যারা বাইরে শ্রমিক, যারা ভূমিহীন কৃষক, যারা ছাত্র, যারা ছাত্রী, তাদের মধ্যে বিভেদ তৈরি হয়, তাদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। আমার বন্ধু আছে আজিমগঞ্জে প্রচুর, আপনাদের নিজেদেরও যারা আপনারা লাইভ দেখছেন তাদেরও আছে। বলুন তো সত্যি করে বুকে হাত দিয়ে, আমরা ঈদে তাদের বাড়িতে আমন্ত্রণ পাই না? মুসলিম কমিউনিটির বন্ধুদের বাড়িতে দুর্গাপুজোয় তারা আমাদের বাড়ি আসেন না? বুকে হাত দিয়ে বলি, জনগণের কাছে প্রশ্ন আমার। মুর্শিদাবাদের যে ইতিহাস, বাংলার যে ইতিহাস, যে সম্প্রীতির, যে শক্তির ইতিহাস, যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ, এই শব্দবন্ধ, এই গান যারা গায়, যারা উচ্চারণ করে, তাদের কাছে এটা বেদনাদায়ক, হতাশাজনক। স্বাভাবিকভাবে একটা ক্ষোভ তৈরি করে, একটা রাগ তৈরি করে, একটা যন্ত্রণা তৈরি করে, প্রশ্ন তৈরি হয়। সে প্রশ্নটা বলে, হাউ ডেয়ার ইউ? আপনি এটা কি করে করতে পারেন? কেন করছেন বিভেদের রাজনীতি? তাতে যেটা ঘটবে, সমস্ত যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন, বিষয়টা তাদের পক্ষে যাচ্ছে না, তাদেরও বিপক্ষে যাচ্ছে। হিন্দুদের গ্রাজেস তৈরি হচ্ছে। এইটা আবেদন জোরহাত করে আমার জনগণ এর কাছে আবেদন, সমস্ত মুসলিম কমিউনিটির মানুষের কাছে, ট্র্যাপে পা দেবেন না। এই ধরনের বক্তব্যকে আহ্বান করবেন না, এই ধরনের বক্তব্যে আল্লাহু আকবার বলবেন না, এই ধরনের বক্তব্যে সাধুবাদ জানাবেন না। এটা আপনাদের ক্ষতি হচ্ছে, আর হিন্দু কমিউনিটিরও ক্ষতি হচ্ছে। আমাদের সবারই মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে। আমাদের জান্নাত প্রয়োজন নেই,
না কোনো পরজন্ম আছে, না কোনো জান্নাত আছে, আর না কোনো জাহান্নাম আছে। যা আছে এখানেই আছে, এই মুহূর্তে আছে, একসাথে বেঁচে থাকায় আছে। আর তাই আমাদের যা প্রয়োজন এই একসাথে বেঁচে থাকার জন্য, সবার জন্য শিক্ষা প্রয়োজন, শিক্ষার গুণগত মানোন্নয়ন প্রয়োজন, প্রয়োজন আলুর দাম কমানো, প্রয়োজন তেলের দাম কমানো, প্রয়োজন শাকসবজির দাম কমানো, প্রয়োজন ওষুধের দাম কমানো, প্রয়োজন বেকার যুবক যুবতী ছাত্রছাত্রীর চাকরির প্রয়োজন, কৃষকের এমএসপির প্রয়োজন, গৃহহীন মানুষের আবাসের প্রয়োজন, ন্যূনতম স্বাস্থ্যের অধিকারের। কথা হোক এগুলো নিয়ে। জান্নাত আমরা কেউ যেতে চাই না, অন্তত আমি যেতে চাই না জান্নাতে। আমি এখানে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, খ্রিস্টানের সাথে এক সূত্রে ভালোবেসে বিশ্বাসে বেঁচে থাকতে চাই, এবং যেটা আমার জীবনের তৃপ্তি, যেটা আমাকে মানুষ হিসেবে মনুষ্যত্ব ধর্মের মানবতার প্রচার অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। দল বেঁধে বেঁচে থাকতে চাই। হয়ে গেছে দেশভাগ, আর পুরনো স্মৃতি চাইছি না। কেন্দ্রে ক্ষমতায় যারা আছেন তারা বলবেন হিন্দু হিন্দু হিন্দু, আর এইখানে আপনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী হয়ে, মেয়র হয়ে আপনি বলবেন মুসলিম মুসলিম, ইমান ইত্যাদি ইত্যাদি। কথা হোক এটা নিয়ে। আর কতদিন এই রাজনীতি করবেন না আমাদের সাথে? আমরা কোনো দাঙ্গার ইতিহাসকে পুনরায় গ্রহণ করতে চাই না। আমরা যে কোনো বৈষম্যমূলক, যে কোনো ধর্মান্ধ বক্তব্যের বিরোধিতা করব। আর যদি না করি, আমি বা আমরা আমাদের যে ইতিহাস, বাংলার ইতিহাস, তাকে অপমান করব। আমাদের শিক্ষা, আমাদের শিক্ষক, আমাদের পরিবার, আমাদের গুরুজনদের অপমান করব। এই কালচারাল হেরিটেজ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এই কালচারাল হেরিটেজ আমরা অর্জন করেছি, সেখানে কালো দাগ আমরা লাগতে দেব না। আমি যখন সাগরপাড়ায় ডিএলএড এর জন্য হস্টেলে থাকতাম, আমার বন্ধুর নাম মোহাম্মদ আরিফ মোল্লা। সেই আরিফ মোল্লার সাথে আমি এক থালায় ভাত খেতাম। আরিফ মোল্লা এবং আমি দুজনেই। আমরা কোনোদিন বুঝতে পারিনি যে কে মুসলমান কে হিন্দু। এখনও আমার বেশ কিছু বন্ধু আছেন জৈন সমাজের, জৈন কমিউনিটির। আমরা এক থালায় খাবার খাই। আমরা কেউ বুঝতে পারি না কে হিন্দু কে জৈন। এই ঈদেও আমার বাড়িতে, আরো অনেকের আপনাদের বাড়িতে কোরবানির মাংস এসেছে। আমরা সেটা সাদরে গ্রহণ করেছি। ঠিক দুর্গাপুজোর সময় লুচি, পায়েস, অথবা অষ্টমীর দিনের খিচুড়ি ভোগ তাদের বাড়িতেও যায়, কমিউনিটি, মুসলিম কমিউনিটির বাড়িতে। হাত জোর করে বলছি ফিরাদ সাহেব, হাত জোর করে বলছি মোদি সাহেব, হাত জোর করে বলছি অমিত মালব্য, আইটি সেলের হর্তা কর্তা বিধাতা, হেট্রেড ছড়াবেন না। ঘৃণার রাজনীতি, বিভেদের রাজনীতি করবেন না। মাননীয়া মুখ্য সেবিকা
মমতা ব্যানার্জির কাছে আবেদন রাখবো, এ বিষয়ে আপনি আপনার বক্তব্য পেশ করুন, অথবা উপযুক্ত ব্যবস্থা নিন। সাবধান করুন হুমায়ুন কবিরকে, সাবধান করুন ফিরহাদ হাকিমকে। আমরা একসাথে বাঁচতে চাই। আমরা মানব বন্ধনের সেই মিছিল করতে চাই যা 1905 সালে রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে বাংলা ভাগকে অন্তত বেশ কিছু বছরের জন্য পিছিয়ে দিয়েছি। নাহলে আমরা রবীন্দ্রনাথকে অপমান করব, নজরুলকে অপমান করব। আমাদের ভেতরের যে ঈশ্বর বা আল্লাহ বা গড, তাকে অপমান করব। বিবেকের থেকে বড় ঈশ্বর কেউ হতে পারে না। বিবেককে প্রশ্ন করুন। রাত্রেবেলা ঘুমানোর আগে একবার আয়নার সামনে দাঁড়ান, প্রশ্ন করুন। বিবেকানন্দকে স্মরণ করুন। নিজেদের ঐতিহ্যকে স্মরণ করুন। মানুষ মরছে প্রতিদিন। ভোলে বাবার ধর্ম সভায় তিনি পারমিশন ছাড়া এতগুলো মানুষের সমাগম হবে এবং পদপিষ্ট হয়ে শতখানেক মানুষ মারা যাবেন। গুরু বাবাজি ছাড়া যারা আছেন, নিজেদেরকে সংযত করুন। মানুষের জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর জনগণের কাছে আবেদন, কোনো রকম ট্র্যাপে পা দেবেন না। আপনি মুসলিম কমিউনিটির হন বা হিন্দু কমিউনিটির হন বা যে কোনো কমিউনিটির হন, কোনো রকম বিভেদের, পোলারাইজেশনের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে অনুপ্রবেশ করবেন না। সোশ্যাল মিডিয়ায় অযথা ঝগড়া করবেন না, কমেন্টের পর কমেন্ট করবেন না। এবং এই যে বক্তব্য মাননীয় ফিরহাদ সাহেব রেখেছেন, সেটি ফরওয়ার্ড করা, প্রচার করা, শেয়ার করা থেকে বিরত থাকুন। নিজেদেরকে সুরক্ষিত রাখুন, সবাইকে সুরক্ষিত রাখতে দিন। আপনাদের প্রত্যেকের ঘরে পরিবার আছে, আমাদেরও পরিবার আছে। আমরা সবাই মিলে একসাথে বাঁচব, এই অঙ্গীকার রাখছি। সবাই ভালো থাকবেন। কি করে বলি বলুন তো? ভালো থাকবেন, তবু থাকতে হবে, লড়াই করতে হবে ভালো থাকার জন্য। জনগণ ইতিহাস রচনা করে, জনগণের জয় হবেই। জয় জনগণ। ভালো থাকবেন। শেষ করছি।